তুই যদি আমার চ্যানেল মাধ্যমিক অব্দি ফলো করিস, তুই মাধ্যমিক জাস্ট ক্র্যাক করবি না, তুই মাধ্যমিকের চ্যাম্পিয়ন হয়ে যাবি। কটা বাজে এখন? রাত্রির 3:22। ধামাকা শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি আশা করব প্রত্যেকে টেস্ট পরীক্ষা স্পেশাল সাজেশন সেট 1 পুরোপুরি রূপে শেষ করে নিয়েছিস। আমি তোকে একটা কথা দিতে পারি, আমার চ্যানেলের মধ্যে এমসিকিউ, ভিএসকিউ, এসকিউ এর যে ভিডিওগুলো তোদের জন্য আমি দিয়েছি, ফিজিক্যাল সায়েন্সের যে ওয়ান শট গুলো দিয়েছি, যে কুইক রিক্যাপ গুলো দিয়েছি, যে 15 মিনিট রিভিশন গুলো দিয়েছি, এবং এই যে সাজেশন সেট গুলো দিচ্ছি, যদি তুই খুব ভালো করে পড়ে নিতে পারিস, মাধ্যমিক ছাড় টেস্ট পরীক্ষাতে তুই একটা ব্যাপক নাম্বার পেতে চলেছিস। আর যারা যারা ধামাকা ব্যাচের মধ্যে আছিস, যারা যারা প্রত্যেক দিন এক একটা চ্যাপ্টার করে রিভিশন করার পর সেটার উপর প্রবলেম প্র্যাকটিস করছিস, তাদের তো এক্সট্রা বেনিফিট। আর নতুন করে কিছু ডেসক্রিপশন দেওয়ার প্রয়োজন নেই, তোরা প্রত্যেকে অ্যাডভেঞ্চার একাডেমিকে চিনে গেছিস এবং তোরা জানিস যে তোদের মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের জন্য তোদের পাশে কে আছে। আমি থাকি, আমি আছি, আর আমি থাকবো। 11-12 কেমিস্ট্রি এখনো বাকি আছে, খেলা হবে, বড় ধামাকা হবে ওখানেও। চলো এইবার একটুখানি প্রথম প্রশ্নটা দেখা যাক। আমাদের আজকেও পুরো সেম টাইপের আমি প্রশ্ন এনেছি। পুরো যে কটা প্রশ্ন আমার মনে হয়েছে খুব 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 ইম্পর্টেন্ট, যেগুলো বহুবার করে পরীক্ষাতে বিভিন্ন জায়গাতে দেয়, সেই প্রশ্নগুলোকে আমরা বাছাই করে এনেছি। এখানে এমসিকিউ আছে, ভিএসকিউ আছে, এসকিউ আছে, এলকিউ আছে। সুতরাং একদম খাতা বই নিয়ে বসে পড়ো ভাই। সামনে যেগুলো যেগুলো করাবো রানিং নোটস কিছু নেওয়ার চেষ্টা করবে। পুরো ভিডিওটার মধ্যে অ্যাটেন্টিভ থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটা লাইক করে দেবে ভিডিওটাকে, নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাক। কারণ ফিজিক্যাল সায়েন্সের যেদিন পরীক্ষা দিয়ে তুই বেরোবি, তোকে একবার হলেও বলতে হবে তুই ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি খুঁজে পেয়েছিলি। বলেছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16 হলে ওই গ্যাসের 96 গ্রামের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কত হবে? প্রথমে তুই আমাকে একটা কথা বল, আদর্শ গ্যাস সমীকরণটা কি? পিভি ইকুয়াল টু এনআরটি। এখন তুই আমাকে বলবি দাদা এখানে আমি অপশন গুলোর মধ্যে পিভি আর আরটি কে দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র চেঞ্জ হয়েছে এই এন এর ভ্যালুটা। আমি বললাম তাহলে তুই এক কাজ কর না, তুই এন এর ভ্যালুটাকে একটুখানি কিরকম ভাবে ভেঙে লিখতে হয় সেটা লেখ না। লিখতে হয় দাদা ডাব্লিউ বাই এম আর টি, মানে ভর বাই মোলার ভর। আমি বলছি তোকে তো ভর ডিরেক্ট দিয়ে দিয়েছে, ভর কত দিয়ে দিয়েছে? 96 গ্রাম। তার মানে তোকে তো ডাব্লুর ভ্যালুটাকে বলেই দিয়েছে 96 গ্রাম। খুব ভালো কথা। দাদা মোলার ভরটাও আমাকে বলে দিয়েছে। কিভাবে? না, গ্যাসের বাষ্প ঘনত্বটাকে 16 দিয়ে দিয়েছে। আমরা জানি আণবিক ভর ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্ব যদি 16 হয়, তাহলে 2 গুণ 16, অ্যান্সার হয়ে গেল 32। আর দেখ ভাই, এই আণবিক ভর আর মোলার ভরের তো মান সেম হবে। তার মানে এম এর যে ভ্যালুটা সেটা 32 তোকে দিয়ে দিয়েছে। তাহলে তুই বসিয়ে দে ভাই, ডাব্লিউর ভ্যালুটা 96, এম এর ভ্যালুটা 32 ইন্টু আরটি। তাহলে পিভি ইকুয়াল টু কত বেরিয়ে গেল ভাই? 32 দিয়ে যদি কাটি, 3 2 6, 3 3 9, পিভি ইকুয়াল টু 3 অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কোনো না কোনো স্কুলে থাকবেই থাকবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। বলেছে সিজিএস পদ্ধতিতে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি এত হয়, তাহলে এসআই পদ্ধতিতে এর মান কত? মাথায় রাখ, সেলসিয়াস স্কেলের 1 ঘর কেলভিন স্কেলের 1 ঘরের সমান হয়। বহুবার করে জিনিসটা বুঝিয়েছি, আজকে আরেকবার দেখাচ্ছি। তুই খেয়াল করে দেখ, যদি আমরা তোকে বলি 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর যদি বলি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, বল 100 মাইনাস 0 মানে 100 থেকে 0 থেকে 100 যেতে গেলে কতগুলো ঘর যেতে হবে? তুই বলবি দাদা 100 খানা ঘর যেতে হবে। তোকে যদি আমি বলি এটাকে কেলভিনে কনভার্ট কর, 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, 273 দিয়ে যোগ করতে হয়। 100 ডিগ্রি সেলসিয়াস মানে 373 কেলভিন। খুব ভালো কথা, খেয়াল করে দেখ। তোকে যদি আমি বলি 273 থেকে 373 যাওয়ার জন্য কতগুলো ঘর যেতে হয়? 373 মাইনাস 273, 100 খানাই ঘর যেতে হয়। তার মানে সেলসিয়াস স্কেলের 1 ঘর আর কেলভিন স্কেলের 1 ঘর একদম সেম। সেই জন্যই যদি আমাকে কোনো একটা জিনিস ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দেয়, আমাকে যদি সেটার এসআই মান অর্থাৎ কেলভিনে ভ্যালু বার করতে বলে, ভ্যালুটা এক্স্যাক্টলি সেম হবে। 17 into 10 to the power minus 6 খোঁজো। 17 into 10 to the power minus 6, অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। জাস্ট ইউনিটটা ডিগ্রি সেলসিয়াসের বদলে কেলভিন বসে যাবে। খেয়াল করতে পারছিস আমার গলাটা একটুখানি বসে রয়েছে, কিন্তু ভিডিও থামবে না ভাই। এই সময়টা কারোর ইন্ডিভিজুয়াল প্রেফারেন্সের ব্যাপার নয়। টিচার স্টুডেন্ট এখানে কেউ ম্যাটার করে না, এখানে শুধুমাত্র পরীক্ষা ম্যাটার করে। আমি কথা বলতে পারছি না, কিন্তু আমি বলছি। আমি হয়তো সেইভাবে এফর্ট দিতে পারবো কিনা জানি না, কিন্তু আমি চেষ্টা করছি। আমি থামবো না, এই সাজেশন সেট চলবে।
তোদের পরীক্ষায় ভালো নাম্বার যতক্ষণ না হচ্ছে অ্যাডভেঞ্চার একাডেমি থামবে না। চল এদিকে। বলেছে জলের মধ্যে থাকা বায়ু বুদবুদ কি ধরনের লেন্সের ন্যায় আচরণ করে? পরিষ্কার মনে রাখবি, অবতল লেন্স। চলো নেক্সট। বলেছে অস্তরবির রক্তরাগ, খুব সুন্দর একটা প্রশ্ন। এই অস্তরবির রক্তরাগ মানে কি? যখন সূর্যাস্ত হয় সেই সময়টা আকাশকে লাল দেখায়, মানে অস্তরবি মানে রবি অস্ত চলে যাচ্ছে, সেই সময় রক্তরাগ মানে আকাশ লাল হয়ে যাচ্ছে। এই ঘটনাটা কিসের এক্সাম্পল? বিক্ষেপণের এক্সাম্পল। বিক্ষেপণের জন্য এটা হয়, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অপশন। কোন যন্ত্রের সাহায্যে এসি কে ডিসি তে রূপান্তরিত করা যায়? এটা হচ্ছে তোর রেকটিফায়ারের মাধ্যমে করা হয়। ঠিক আছে, নেক্সট। বলেছে জলীয় NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোনটা উৎপন্ন হয়? তুই খেয়াল কর ভাই, আমি তোকে শিখিয়েছি বহুবার, যদি তোকে জলীয় দিয়ে দেয়, জলীয় দেওয়া থাকলো মানে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। আর এর যে কারণটা রয়েছে সেই কারণটাও কিন্তু আমি ধাতুবিদ্যা চ্যাপ্টারের মধ্যে এক্সপ্লেন করেছি। এর কারণটাও কিন্তু আমি বিভিন্ন রকম ওয়ান শট বা কুইক রিক্যাপের মধ্যে এক্সপ্লেন করেছি। তাই যারা যারা এখনো ওগুলোকে দেখছিস না, কি করছিস ভাই, পুরো প্রিপারেশন কি করে করবি তার একটা ডিটেল রিভিশন প্ল্যানিং করে দিয়েছি আমি। ওইগুলোকে দেখ, করতে শুরু কর। চল এদিকে। আর যদি এটাই বলতো গলীয় বা গলিত NaCl, যদি গলিত NaCl তোকে বলে দিত, তাহলে কিন্তু ক্যাথোডে উৎপন্ন হতো সোডিয়াম ধাতু। ঠিক আছে, চলো, যেহেতু জলীয় বলে দিয়েছে সেই কারণে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। নেক্সট। বলেছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্কের কি চেঞ্জ হয়? তুই আমাকে একটা কথা বল, মিউ ইকুয়াল টু C/V লেখা যায়? তুই বলবি হ্যাঁ দাদা যায়। মিউ ইকুয়াল টু C/V এর জায়গাতে লেখা যায় n ল্যামডা, কারণ v ইকুয়াল টু n ল্যামডা। যায় যায় যায়। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এই দুটো তো ধ্রুবক, তার মানে মিউ প্রপোর্শনাল টু 1/λ, তার মানে মিউ আর ল্যামডা পরস্পরের ব্যস্তানুপাতিক। তার মানে যদি মাধ্যমের, যদি তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়ে, যদি ল্যামডার ভ্যালু বাড়ে, ব্যস্তানুপাতিক হওয়ার জন্য মিউ এর ভ্যালু কমবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কমে। গল্প শেষ। বলেছে 4টি হাইড্রোজেন পরমাণু যুক্ত অ্যালকাইনের কার্বন পরমাণুর সংখ্যা কত? আমি আজকে বেশি জোরে কথা বলতে পারছি না, কিন্তু আমি জানি তোরা মানিয়ে নিচ্ছিস, তোরা জাস্ট প্রশ্নগুলোকে এবং বোঝানোগুলোতে ফোকাস করছিস। প্রশ্ন সব বহুবার পুরানো, জৈব রসায়ন যারা যারা দেখে ফেলেছিস দুটো লেকচার, এসব তাদের কাছে জল। দেখ, এটা একটা নতুন ধরনের প্রশ্ন। ইউজুয়ালি কি করে, কার্বন পরমাণুর সংখ্যা দিয়ে দেয়, হাইড্রোজেন চায়, এখানে হাইড্রোজেন দিয়ে দিয়েছে, কার্বন চেয়েছে। এই প্রশ্নটাকে আমি বানিয়েছি। যাই হোক, একটু ঘুরিয়ে এই যে বিষয়টা আছে, তোকে দেখ অ্যালকাইন বলে দিয়েছে, তাহলে অ্যালকাইন যখন বলে দিয়েছে, তুই জানিস প্রত্যেকেই তোরা যে অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2, রাইট? এবার খেয়াল কর, তোকে বলে দিয়েছে 4টি হাইড্রোজেন পরমাণু যুক্ত, তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত অ্যালকাইনের মধ্যে? 2n-2। তার মানে দাদা 2n-2 এর ভ্যালুটাই 4 দিয়ে দিয়েছে। পরিষ্কার কথা, কারণ বলে দিয়েছে 4টি হাইড্রোজেন পরমাণু যুক্ত অ্যালকাইন। তাহলে আমি এখান থেকে n এর ভ্যালু বার করে নেবো, তাহলে 2n ইকুয়াল টু 6, তাহলে n এর ভ্যালু 3। গল্প শেষ। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অপশন। পাতি জিনিস ছিল। নেক্সট। বলেছে তামার তাপ পরিবাহিতাঙ্ক 0.92 ক্যালোরি সেলসিয়াস, যা যা বলে দিয়েছে। তোকে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্সে ভ্যালু চেয়েছে। মনে রাখ, যখনই ক্যালোরিতে ভ্যালুটা দিয়ে দেয়, সেখান থেকে ওয়াটে নিয়ে যেতে বলে বা সিজিএস থেকে এসআই তে নিয়ে যেতে বলে, 420 দিয়ে গুণ করে দিবি। 0.92 সঙ্গে 420 দিয়ে গুণ করে দে, দেখ তো কত হচ্ছে। এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষাতে দিয়েছে। 0.92 তার সঙ্গে গুণ করে দিচ্ছি আমি 420, ওই 386 মতো হচ্ছে, ওই 385। ঠিক আছে, চলো নেক্সট, কমপ্লিট। পরেরটা দেখা যাক। বলেছে বিমানের কাঠামো তৈরি করতে কোন সংকর ধাতুটা ব্যবহার করা হয়? এটা হবে ডুরালুমিন ব্যবহার করা হয়। গল্প শেষ। ঠিক আছে, তাহলে আমাদের এমসিকিউ গুলো সব ডান। আমি আশা করব পারফেক্টলি রেকর্ড হচ্ছে সমস্ত জিনিসগুলো একদম। এবং তুই একটা জিনিস বুঝতে পারছিস যে এইরকম ভাবে তুই যদি প্রত্যেকটা দিন সাজেশন সেটস গুলোকে দেখতে পারিস, তাহলে কিন্তু তুই তোর টেস্ট পরীক্ষার আগে একটা ম্যাসিভ রিভিশন করে নিতে পারছিস, তুই তোর টেস্ট পরীক্ষার আগে একটা বিশাল প্র্যাকটিস করে নিতে পারছিস। যারা যারা ধামাকা ব্যাচের মধ্যে এখনো ভর্তি হসনি, তারা ভর্তি হয়ে গিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রিপারেশন কর। চলতড়িৎ করিয়ে দিয়েছি, গ্যাসের আচরণ করিয়ে অঙ্ক শুরু হচ্ছে, রাসায়নিক গণনা শেষ করে দিয়েছি, তাপের অঙ্ক করিয়ে দিয়েছি, জৈব রসায়ন প্র্যাকটিস করিয়ে দিয়েছি, পর্যায় সারণী করিয়ে প্রবলেম প্র্যাকটিস করিয়ে দিয়েছি, মানে প্রপার এলএকিউ এর প্রিপারেশন হচ্ছে ভাই। আর ওই ধামাকা ব্যাচটা 15 তারিখ অব্দি কিন্তু প্রাইসটা 899 রাখা হয়েছে। তুই ওয়ান টাইম পে করবি আর তারপরে লাইফ টাইম তোর কাছে ব্যাচ।
ভর্তি হওয়ার জন্য 6289360364 এই নাম্বারটার মধ্যে কোর্সের ফিসটা সেন্ড করে হোয়াটসঅ্যাপে আমাকে রিসিপ্টটা নিজের নামটা পাঠিয়ে দাও, তোমাকে সব ক্লাস দিয়ে লাইভ ক্লাসের অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। পরের প্রশ্ন দেখা যাক, এটা কি বলে দিয়েছে ভাই। এ ভাই এখনো প্রশ্ন শেষ হয়নি, হ্যাঁ সর্বনাশ করে দে। চল 1.11 বলছে এলপিজিতে ব্যবহৃত দুর্গন্ধযুক্ত জৈব যৌগ কোনটা। ভাই এটা প্রত্যেকের জানা উচিত, কিন্তু অনেকে হয়তো ভাবে যে এলপিজির নিজস্ব কোনো গন্ধ রয়েছে। উত্তর হচ্ছে না, এলপিজির যাতে গন্ধটা তুই পাস, এলপিজি যাতে লিক হলে তুই তার গন্ধটা পাস, তার জন্য ভেতরে একটা কেমিক্যাল ইউজ করা হয় যার নাম ইথাইল মার্কাপটান। প্রত্যেকে কমেন্ট সেকশনের মধ্যে ইথাইল মার্কাপটানের সংকেতটা লেখো। চলো নেক্সট, বলেছে ধাতুর সক্রিয়তা সারিতে যে অধাতব মৌলটা উপস্থিত, ভিভিআই কোয়েশ্চেন, হাইড্রোজেন। তুই বুঝতেই পারছিস ভাই, প্রত্যেকটা প্রশ্ন নিজের মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টার ক্যারি করছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে ইম্পর্টেন্ট, এই জন্যই এটা অ্যাডভেঞ্চার একাডেমির সাজেশন সেটের মধ্যে জায়গা পেয়েছে। ভিএসএকিউ টাইপ প্রশ্ন দেখি, সুপারসনিক প্লেন থেকে নির্গত কোন গ্যাস ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী। এটা না একটুখানি কনফিউশন হয়, কিন্তু মানে আসল উত্তর কিন্তু এটাই হওয়া উচিত, নাইট্রিক অক্সাইড। কোনো কোনো জায়গার মধ্যে না নাইট্রাস অক্সাইড লেখা থাকে, বাট আমরাও যখন পড়েছি তখনও কিন্তু নাইট্রিক অক্সাইডই পড়েছি, তাই না? চল দেখা যাক, বলেছে CH3CH CH2 এই কম্পাউন্ডটার IUPAC নাম লেখো। প্রত্যেকে IUPAC এর ফুল ফর্ম কমেন্ট সেকশনের মধ্যে লিখবে, এটা কিন্তু পরীক্ষাতে আসে। দেখো এইটা যেটা তোমাকে দিয়ে দিয়েছে CH3CH2, আমরা সবসময় একটা নাম্বারিং করব। নাম্বারিংটা কোন দিক থেকে করব, যেদিক থেকে ডাবল বন্ডটা আগে আছে। তাহলে এদিক থেকে করি 1 2 3। বল তিনটে কার্বন আছে, এটা একটা হাইড্রোকার্বন আছে, হাইড্রোকার্বন থাকলে তিনটে কার্বন থাকলে প্রোপ, আর এখানটা 1 আর 2 এর মাঝে ডাবল বন্ড আছে, মানে এটা একটা অ্যালকিন জাতীয় যৌগ। অ্যালকিন জাতীয় যৌগ বলে লাস্টে ইন বসবে, তাহলে প্রোপ প্লাস ইন, নাম কি হয়ে গেল বল, প্রোপিন। এখন তুই বলবি দাদা তুমি নাম্বার বসালে না কেন, মানে প্রোপ 1 ইন তো বসতো, কারণ 1 আর 2 এর মাঝে ডাবল বন্ড আছে, তাহলে ছোট নাম্বারটা বসাতে হয়। এই 1 ইন কে আর বসানোর দরকার পড়ে না, প্রোপ 1 ইন এইটা লেখার থেকে প্রোপিন লেখাই ভালো। যদি 2 আর 3 এর মাঝে থাকতো, তাহলে এই ধরনের একটা সিচুয়েশন হয়েছে, CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। তোর এমনি টাইপের একটা কম্পাউন্ড তোকে দিয়ে দিয়েছে, তখন তুই কি করে নাম লিখবি, না এখানে 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, 4 লিখলাম, কমপ্লিট। বল 4টে কার্বন আছে, সেই জন্য লিখলাম আমি বিউট। 2 আর 3 এর মাঝে ডাবল বন্ড, সেই কারণে আমি 2 লিখবো। ডাবল বন্ড আছে বলে আমি ইন লিখবো, গল্প শেষ। ঠিক আছে, আশা করবো বুঝতে পেরেছিস কোথায় নাম্বার দিতে হয়, কোথায় নাম্বার দিতে নেই। ঠিক আছে, নেক্সট 2.3 বলেছে দৃশ্যমান আলোর ক্ষেত্রে কোন বর্ণের আলোর বিক্ষেপণ সব থেকে বেশি হয়। দেখ ভাই রেলের সূত্র লাগা, বিক্ষেপণের তীব্রতা আলো তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সাথে ব্যস্তানুপাতিক। আলোতে তোরা পড়েছিস সেটা, ঠিক আছে, আলো পার্ট 2 জানি। দেখো এই বিক্ষেপণের তীব্রতা যেটা, সেটা যদি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সাথে ব্যস্তানুপাতিক হয়, এটা মানেটা কি? মানেটা হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক এবং খুব ভালো লেভেলের ব্যস্তানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে বিক্ষেপণ তীব্রতা কমে যাবে, তার মানে বিক্ষেপণটা কম হবে। ওই জন্যই লাল বর্ণের আলোর যেহেতু দৈর্ঘ্য সবচেয়ে বেশি, সেই কারণে তার বিক্ষেপণের তীব্রতা সবচেয়ে কম, সেটা সব থেকে কম বিক্ষেপিত হয়। আর যেহেতু বেগুনি বর্ণের আলোর ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে কম, সেই জন্য ওর বিক্ষেপণটা সব থেকে বেশি হয়। তাহলে কোন বর্ণের আলোর বিক্ষেপণ সব থেকে বেশি? বেগুনি বর্ণের আলো। তোরা আমাকে কমেন্ট সেকশনের মধ্যে লেখ, তা সত্ত্বেও আমরা আকাশকে বেগুনি কেন দেখি না, আসমানি কালারের কেন দেখি? ঠিক আছে, আচ্ছা একটা কথা, খুব সিরিয়াস একটা কথা বলি। এই যে সাজেশন সেট গুলো তৈরি করা, এই কোয়েশ্চেন গুলোকে পিক করা, এই স্লাইড গুলোকে তৈরি করা, এবং সমস্ত ব্যস্ততার মাঝেও রাত্রিবেলা করে বাড়ি এসে, যে এখন তেমন রাত্রির কটা বাজে তোকে কি করে দেখাবো বলতো? দেখতে পাচ্ছিস কটা বাজে এখন রাত্রির? 3:22, মানে ভোর হতে যায়। এখন আমি এই ভিডিওটা শুট করছি, তো মানে এটা একটা ম্যাসিভ অ্যামাউন্ট অফ স্ট্রেস লাগে ভাই। মানে আমি তো আমার কোনো কিছু বন্ধ করছি না, আমি সমস্ত কিছুকে মেনটেন করার পর তোদের জন্য ভিডিও করছি, যাতে তোরা পরীক্ষাতে ভালো নাম্বার পেতে পারিস। সেই কারণে
এই মুহূর্তে আলোর জন্য আলোর পার্ট 2 কে শুট করে এই সাজেশন সেটস কে বন্ধ রেখে কিছুদিনের জন্য আলোর পার্ট 2 শুট করাটা খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। এই জন্যই আমি যেটা ভেবেছি সেটা হচ্ছে যে আমি আলো পার্ট 2টা টেস্টের পরে দেবো। এখন আলোর কি আমি কিছু দেবো না, দেবো। আমি আলোর একটা ভাবছি ডিটেল প্রবলেম প্র্যাকটিস ক্লাস রাখবো, যেখানে আলো থেকে মোটামুটি অনেক ধরনের প্রবলেম আমি প্র্যাকটিস করাবো। পুরো আলো থেকে লেন্স, দর্পণ, প্রিজম সব, প্রতিসরণ, প্রসারণ সব কিছু অঙ্ক ওর মধ্যে ইনক্লুড করে দেবো। এই একটা প্ল্যানিং আমার রয়েছে, কারণ আলোর পার্ট 2টা শুট করা, দেখ কোনো একটা কিছুর ওয়ান শট শুট করা মানে সেটা এখন লাইফ টাইম থেকে যাবে, সেটাকে আমি পরেও রেফার করব, যেটা আমি করেছি। বাট ওই জিনিসটাকে পুরো অ্যারেঞ্জ করা, দেখ আমি শুধুমাত্র এখানে এসে দাঁড়িয়ে পড়ে তোদের জন্য ভিডিও করতে লেগে যাই না, প্রপার রোডম্যাপ ফলো করি ভাই, প্রপার প্ল্যানিং ফলো করি, তারপরেই সেটা করি। বিকজ আমি জানি কোনো একটা জিনিস আমি করছি মানে সেটা কম্প্যাক্ট আমাকে করতে হবে। তুই খেয়াল করবি আমার ভিডিও কিন্তু শর্ট হয়, আর এই শর্ট ভিডিওতে সব পাবি। তুই আমার 1 ঘন্টার ভিডিও দেখবি, আমি তোকে এইটুকু বলতে পারি, আমি কারোর ব্যাপারে কিছু বলছি না, হয়তো কোনো কোনো জায়গায় 2-2.5 ঘন্টার ভিডিওর কন্টেন্ট আমি তোকে 1 ঘন্টা দিয়ে দিই। বিকজ এইটার জন্যই আমি তৈরি করি আমার ভিডিওটাকে, এই জন্যই আমি তোকে বলি যে তোকে অন্যান্য জায়গার থেকে এক ধাপ উপরে আমি দেবই, যে যতই কষ্ট আমার হোক না কেন আমি চেষ্টা করি। আমি দরকার হলে ভিডিও টেস্টের পরে দেবো, কিন্তু এমন দেবো যেটা তো ওই কম্প্যাক্টনেসটা থাকবে। আর সেই পুরো প্ল্যানিংটা করা এখন খুব চাপ হয়ে গেছে আমার, এটার জন্য আর কিছু না। দেখ পরেরটা বলেছে কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক। দেখ কিলোওয়াট ঘন্টা যেটা আছে এটা তড়িৎ শক্তির একক। এই প্রশ্নটা কিন্তু বহুবার মাধ্যমিকে এসছে, বহুবার এসছে। দেখবি ভাই এই কিলোওয়াট যে রাশিটা রয়েছে এটা কিন্তু তড়িৎ ক্ষমতার একক। তড়িৎ ক্ষমতার সাথে যখনই সময় গুণ হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে তড়িৎ শক্তির একক। ঠিক আছে, এই কিলোওয়াট ঘন্টাকে বিওটি বলা হয়ে থাকে, বোর্ড অফ ট্রেড ইউনিট। নিচে এই নামটা বলেই দিলাম আবার কি। দেখ নেক্সট বলেছে ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তর্জনী কিসের অভিমুখ নির্দেশ করে। তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে ভাই। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে বল, চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে চলো নেক্সট বলেছে সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত। এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন। সমতল দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে অসীম, কারণ সমতল দর্পণের মধ্যে দিয়ে প্রতিফলিত আলোক রশ্মি কোথাও মিলিত হয় না, ওটা সোজা বেরিয়ে যায়। সেই কারণে কোথায় মিলিত হবে কেউ জানে না, ফোকাস তো সেটাই যেখানে মিলিত হয়। সেই জন্যই যেখানে মিলিত হয় সেটা যেহেতু অসীমে, সেই জন্যই ফোকাস দূরত্বটাও অসীম। ঠিক আছে, বলেছে NH4NO2 কে উত্তপ্ত করলে কোন গ্যাস পাওয়া যাবে। তো উত্তপ্ত করে দেখ না, NH4NO2 দেখবি। আমি আমার অজৈব রসায়ন, অনেকে জিজ্ঞাসা করিস দাদা তোমার অজৈব রসায়নে কি কি দেওয়া আছে। অজৈব রসায়নে অ্যামোনিয়ার ওয়ান শট আছে। অজৈব রসায়নে 2017 থেকে 2025-এ যে MCQ VSQ গুলো এসছে তার পুরো ভিডিও আছে। অজৈব রসায়নের সমস্ত প্রিপারেশনের উপর একটা ভিডিও করা আছে 15 মিনিট রিভিশন, দেখে নে গিয়ে। NH4NO2 কে যখন উত্তপ্ত করব, দুটো নাইট্রোজেন N2 হয়ে বেরিয়ে যাবে, 4টে হাইড্রোজেন, 2টো অক্সিজেন, 2 অণু জল। ঠিক আছে চলো, তাহলে কি গ্যাস উৎপন্ন হয়, নাইট্রোজেন গ্যাস পাওয়া যাবে। চলো নেক্সট LAQ শেষ হয়ে গেল ভাই। VSQ টাইপের প্রশ্ন শেষ। আমি একবার জাস্ট দেখবো রেকর্ডিং হচ্ছে কিনা। রেকর্ডিং, এই তিরি রেকর্ডিং পারফেক্ট। ঠিক আছে চলো, এইবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে LAQ টাইপের প্রশ্ন। LAQ প্রশ্নগুলো করে দেওয়ার পর SAQ করে দেবো, ব্যাস ডান। ঠিক আছে, মানে এইগুলো যে করছি এই প্রশ্নগুলোই দেখবি কোনো কোনো স্কুলের মধ্যে ডিরেক্ট ঢুকবে, আর কোনো কোনো স্কুলে এই প্রশ্ন থেকে হালকা একটুখানি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু তোকে আমি যা করিয়ে দিয়েছি এতদিন, তুই যদি পারফেক্টলি ফলো করতে পারিস, তুই যদি একটা অ্যাভারেজ স্টুডেন্টও হোস, তুই 80+ নাম্বার পাওয়ার জন্য রেডি ভাই। তুই যদি পারফেক্টলি করতে পারিস, আর তুই যদি ধামাকা ব্যাচের মধ্যে থাকিস তাহলে তো এটার কোনো ম্যাটারই করবে না। ধামাকা ব্যাচে কিন্তু অনেক এক্সক্লুসিভ জিনিস করানো হচ্ছে ভাই। যারা যারা এখনো ভর্তি হোসনি চাইলে ভর্তি হয়ে যেতে পারিস, মারাত্মক জিনিস করানো হচ্ছে, আমি তোকে এইটুকু বলতে পারি। এবং মাধ্যমিক অবধি যদি ব্যাচটা আমি পুরো কন্টিনিউ করবো, যেটা তুই কল্পনা করতে পারবি না কোথায় যাবে স্টুডেন্টগুলো। যখন টেস্টের পর থেকে প্রিপারেশন শুরু করবো না, LAQ পেপার ধরে ধরে, টেস্টের আগেও LAQ পেপার করাবো, টেস্টের পরে তো আসল শুরু হবে খেলা, কাঁপবে। চল এদিকে দেখ। আর যারা যারা পরে ভর্তি হচ্ছে চিন্তা করার দরকার নেই, আগের যা ভিডিও হয়েছে সব পেয়ে যাবে, কারণ আমাদের প্রত্যেক দিনের ক্লাসের রেকর্ডেড ভার্সন পাওয়া যায়। এই অঙ্কটা আমি দেখবো, অঙ্কটা একটা বিওটির অঙ্ক আমি দেখতে পাচ্ছি। কি বলে দিয়েছে, বলে দিয়েছি একটি বাড়িতে। বাই দ্য ওয়ে, এই বিওটির অঙ্ক কিন্তু আমি তোদেরকে শিখিয়েছি অলরেডি, যারা ধামাকা ব্যাচে নেই তাদেরকেও শিখিয়েছি কোনো একটা ভিডিওর মধ্যে।
বলেছে একটি বাড়িতে দুটি 60 ওয়াটের বাতি এবং দুটি 40 ওয়াটের পাখা রয়েছে। খুব ভালো কথা। বাতি এবং পাখাগুলি দৈনিক 5 ঘন্টা করে চলে, মানে দুটোই 5 ঘন্টা করে চলছে। প্রতি ইউনিটের দাম 4 টাকা। 30 দিনের বিদ্যুতের খরচ বার করতে বলেছে। খুব ভালো। তাহলে এক কাজ করি, প্রথমে একদিনের বিদ্যুতের খরচ বার করি। একদিনে ব্যয়িত মোট তড়িৎ শক্তি। দেখ আমি ভাই এইভাবে করি, তোদের টিচাররা বা অন্যান্য ইউটিউব চ্যানেলে তোরা যদি শিখে থাকিস বা পড়ে থাকিস, সেখানে তোকে যেভাবে করিয়েছে তুই সেভাবে করবি। প্রত্যেকেই ঠিক করার ভাই। এমনি নয় যে তুই অন্য কোনো টিচারের জিনিস শিখেছিস বলে তুই সেটা ভুল, একদম না। তুই অন্য যে কোনো টিচারের কাছে শিখে থাকিস, সেটা আমাদের ইউটিউবের হতে পারে, অফলাইনের হতে পারে, ওনারা প্রত্যেকে টিচার, প্রত্যেকে তোকে ভালো করিয়েছেন এবং তুই যে নিয়মে শিখেছিস তুই সেই নিয়ম ফলো করতে পারিস। তুই প্র্যাকটিসের জন্য আমার এখান থেকে কর, তুই যে নিয়মে পারিস সেই নিয়মে কর, আমার অ্যান্সারটার সাথে মিলিয়ে নে। আর যারা যারা আমার থেকে শিখেছিস তারা আমার নিয়মটা জানিস, আমার নিয়মে করবি। চল এদিকে দেখ, আমি প্রথমে কি করি, আমি একদিনে ব্যয়িত তড়িৎ শক্তিটা বার করে নিই। তড়িৎ ক্ষমতার সাথে সময় গুণ করলে তড়িৎ শক্তি বেরিয়ে যায়। একদিনে কি কি চলেছে বল? আমি বলতে পারি দুটি 60 ওয়াটের পাখা চলে, দুটি 60 ওয়াটের বাতি জ্বলেছে। তাহলে দুটি বাতি, প্রত্যেকটার ক্ষমতা 60 ওয়াট। যেহেতু এইটা যেটা গুণটা আমি করলাম, সেটা শুধুমাত্র দুখানা বাতি আর প্রত্যেকের ক্ষমতাগুলোকে গুণ করলাম, কিন্তু আমাকে তো তড়িৎ শক্তি বার করতে হবে। মানে আমাকে ক্ষমতার সাথে সময় গুণ করতে হবে, যে কতটা সময় সেটা একদিনে চলেছে। না, প্রত্যেকটা জিনিসই একদিনে 5 ঘন্টা করে চলে, তাহলে এটাও 5 ঘন্টা চলবে। এটা হয়ে গেল বাতির হিসাব। এবার পাখার হিসাব করি। কতগুলো পাখা? দুটি পাখা, প্রত্যেকটা পাখা 40 ওয়াট, আর প্রত্যেকটা পাখা 5 ঘন্টা করে চলছে। এই হয়ে গেল বাতি আর পাখার একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি, মানে তড়িৎ ক্ষমতা ইন্টু সময়। এই পুরোটা করলে অ্যান্সার যেটা আসছে 300, 300 2 600, 200, 200 আর 2 400, মানে 1000 আসছে। 1000 ওয়াটের সঙ্গে ঘন্টা গুণ করেছি, মানে ওয়াট আওয়ার। ঠিক আছে। এখন একদিনে যদি এটা ব্যয় হয়, তাহলে 30 দিনে কত হবে? 30 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি। 30 দিনে কতটা তড়িৎ শক্তি ব্যয় হবে? না, একদিনে যেটা ব্যয় হয়েছে 1000, সেটার সঙ্গে 30 গুণ করে দাও, তাহলে অ্যান্সার কত হয়ে গেল বলো? 30,000 ওয়াট আওয়ার। গল্প শেষ, কমপ্লিট। এইবার আমরা যদি এখান থেকে বিওটি ইউনিট বার করতে চাই, যদিও বিওটি লেখার পরে আর ইউনিট লেখার দরকার পড়ে না, বিওটি যদি আমরা বার করতে চাই তাহলে কি হয়ে যাবে বল? 30,000টা তো আমার ওয়াট আওয়ারে বেরিয়েছে, বিওটি মানে তো কিলোওয়াট আওয়ার। তাহলে বিওটি বার করার জন্য আমরা যেটা ওয়াট আওয়ারে পেয়েছি 30,000, সেটাকে 1000 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই আমরা পেয়ে গেলাম কিলোওয়াট আওয়ার, যেটাকে আমরা বিওটি বলেছি। তাহলে কত ইউনিট আমরা পাচ্ছি? না, আমরা পাচ্ছি 30 ইউনিট। তার মানে বিওটি ইউনিট হয়ে গেল 30। এটাই হচ্ছে তোর এক মাসে যতটা ইউনিট তুই খরচ করেছিস। বল, প্রত্যেক ইউনিটের ভ্যালু কত দিয়ে দিয়েছে? 4 টাকা। তুই খরচ করেছিস 30 ইউনিট, তাহলে আমার মোট খরচ 30 ইন্টু 4, 120 টাকা। আমি আর চেক করছি না অঙ্কটা, আমার মনে হয় ঠিকই আছে। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি লেখো। ওই ফ্যারাডের সূত্র কি বলে বলতো? ধর এরকম একটা কুণ্ডলী রয়েছে, এবার এই কুণ্ডলীটার সামনে তুই এরকম ভাবে একটা চুম্বক রেখে দিয়েছিস, নর্থ পোল সাউথ পোল। এবার যখনই তুই চুম্বক রেখেছিস, চুম্বকের মধ্যে দিয়ে তো চৌম্বক বলরেখাগুলো বেরোবে। এই চৌম্বক বলরেখাগুলো কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রম করছে, কুণ্ডলীটাকে এরকম ভাবে অতিক্রম করছে। এবার তুই ধর কোনো কারণে এই যে চুম্বকটা রয়েছে, সেই চুম্বকটাকে একটুখানি সামনের দিকে নিয়ে গেলি। সামনের দিকে মানে ভালো করে দেখবি, হ্যাঁ, এই চুম্বকটা এই জায়গাতে রয়েছে। আমি কি করলাম? আমি এই চুম্বকটাকে একটুখানি সামনের দিকে নিয়ে যাচ্ছি। খেয়াল করবি প্রত্যেকে, এই দেখ সামনের দিকে নিয়ে যাচ্ছি। তো যখনই আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি, কুণ্ডলীটার মধ্যে দিয়ে আগে যে পরিমাণ চৌম্বক প্রবাহটা অতিক্রম করছিল, এখন তার থেকে বেশি পরিমাণ চৌম্বক প্রবাহ অতিক্রম করছে। মানে কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটছে। আবার ধর এই জায়গাটা স্থির ছিল, আমি এটাকে পেছনে করছি, পেছনেও যখন করছি, আগে যতটা চৌম্বক প্রবাহ অতিক্রম করছিল কুণ্ডলীটাকে, এখন তার থেকে কম করছে।
মানে এখনো চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটছে। বিজ্ঞানী ফ্যারাডে বলেছেন, যদি কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে, মানে চৌম্বক প্রবাহ বাড়তেও পারে, চৌম্বক প্রবাহ কমতেও পারে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু যেটা হচ্ছিল তার থেকে পরিবর্তন ঘটেছে, তখনই কুণ্ডলীটার মধ্যে একটা তড়িৎ চালক বল আবিষ্ট হবে। এবং যতক্ষণ পর্যন্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটতে থাকবে, আবিষ্ট তড়িৎ চালক বলটা ঠিক ততক্ষণই স্থায়ী হবে। দ্বিতীয় আরেকটা সূত্র বলেছিল যে এই যে তড়িৎ চালক বলের মান, সেটা চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক হবে। মানে আমি যত চৌম্বক প্রবাহের পরিবর্তন করব সময় সাপেক্ষে, তড়িৎ চালক বলের মানটা সেই অনুযায়ী বাড়তে থাকবে বা কমতে থাকবে। ঠিক আছে, ঠিক আছে। মানে এখান থেকে তুই একটা জিনিস বুঝতে পারছিস যে অনেকে একটা ভুল ধারণা রাখে যে শুধুমাত্র হয়তো এই যে কন্ডিশনটা, ধর এটা স্থির কন্ডিশন রয়েছে, অনেকে ভাবে যে শুধুমাত্র সামনের দিকে নিয়ে গেলে যখন চৌম্বক প্রবাহটা বাড়ছে তখনই বুঝি তড়িৎ চালক বল হবে। না, এই তো রয়েছে, যদি কমেও যায়, যদি তুই পেছনেও নিয়ে যাস, কুণ্ডলীর মধ্যে দিয়ে তো অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটেছে, তখনও তড়িৎ চালক বল আবিষ্ট হবে। এটাই ফ্যারাডের সূত্র। আমি পুরো ডিটেল করছি না, তোরা সব জানিস, আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখছি। লেঞ্জের সূত্রটা কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তোরা প্রত্যেকে জানিস, শক্তি সংরক্ষণ নীতির উপর। পরের প্রশ্নটা দেখ কি বলে দিয়েছে, বলেছে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে P2O5 মানে ফসফরাস পেন্টঅক্সাইড কেন ব্যবহার করা হয় না। দেখ তোরা প্রত্যেকেই হয়তো জানিস যে এই যে P2O5 বা ফসফরাস পেন্টঅক্সাইড রয়েছে, এটা কিন্তু একটা আম্লিক অক্সাইড। তার মানে এটা জলের সঙ্গে যুক্ত হয়ে একটা অ্যাসিড তৈরি করে। প্রত্যেকে বল কোন অ্যাসিড তৈরি করে, কমেন্ট কর। তো আমরা যখনই অ্যামোনিয়ার মতো একটা ক্ষারীয় পদার্থ যেটা জলের সঙ্গে যুক্ত হয়ে ক্ষার তৈরি করে ফেলে, তার সঙ্গে P2O5 ইন প্রেজেন্স অফ ওয়াটার রিয়াকশন করাচ্ছি, আমরা দেখতে পাবো এই পুরোটা যুক্ত হবে এবং যুক্ত হয়ে একটা লবণ তৈরি করবে। সেই লবণটার নাম হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট NH4 হোল থ্রাইস PO4। PO4 এর যোজ্যতা 3, PO4 3- লেখা হয় মূলকটাকে, আর NH4 প্লাসের যোজ্যতা 1, ওই জন্য ক্রস হয়ে PO4 এর এদিকে 1 চলে গেল, NH4 এর এদিকে 3 চলে এলো, এই জন্যই সংকেতটা এরকম হয়ে গেল। এই যে অ্যামোনিয়াম ফসফেট আছে, এবার ব্যালেন্স করে দে। ব্যালেন্স কি করে করবো, ফসফরাস 2 তো 2 বসাই পুরোটার আগে, নাইট্রোজেন 3 2 6 তো 6 বসাই, হাইড্রোজেন হয়ে গেল 3 4 12 2 24, 3 6 18 হলো 18, আর এখানে তাহলে 3 2 6 24 হয়ে গেল। অক্সিজেন 3টে, 3টে আর 5টা 8টা, অক্সিজেন এদিকে 4 2 8টা, ব্যালেন্স হয়ে গেছে। তার মানে তুই কি বুঝতে পারছিস, ধর তুই কিছুদিন ঘুরতে যাবি, বা ধর তোর ছাগলের বমি হচ্ছে, তুই তো ছাগলটাকে ডাক্তারের বাড়িতে দিয়ে এলি, বললি আমি 5 ঘন্টা পরে সে ছাগলটাকে নিয়ে যাচ্ছি, আপনি সুস্থ করে দিন। তুই গিয়ে দেখলি ডাক্তার দিব্যি একদম বিরিয়ানি বাড়িয়ে খেয়ে ফেলেছে, এই টাইপের সিচুয়েশন। এই দেখ, অ্যামোনিয়াটাকে তুই শুষ্ক করার জন্য ফসফরাস পেন্টঅক্সাইডের কাছে দিয়ে এসেছিলি, গিয়ে দেখতে পেলি ও অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে গিয়ে লবণ তৈরি করে ফেলেছে, তাহলে অ্যামোনিয়াই আর নেই। তার ফলে স্বাভাবিকভাবে অ্যামোনিয়াকে শুষ্ক করতে ফসফরাস পেন্টঅক্সাইড ইউজ করা হবে না, কারণ একটা ক্ষার একটা অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে স্বাভাবিকভাবে একটা লবণ তৈরি করে ফেলবে এবং সেটা নষ্ট হয়ে যাবে। বলেছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির নীতি সমীকরণ লিখতে হবে। হেবার পদ্ধতি কি ভাই, অ্যামোনিয়া শিল্প উৎপাদন, নাইট্রোজেন গ্যাসিয়াসের সঙ্গে হাইড্রোজেন গ্যাসিয়াসের রিয়াকশন, উভমুখী বিক্রিয়া, 200 বায়ুমণ্ডলীয় চাপ, 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এবং তুই স্বাভাবিকভাবে বুঝতে পারছিস K2O ও অ্যালুমিনা মিশ্রিত আয়রন চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে এটা হয়, মলিবডেনাম প্রভাবকের উপস্থিতিতে এটা হয়। পুরোটা যখন হচ্ছে, নাইট্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করছে। এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, মানে এদিকে মাইনাস তাপ তাহলে এদিকে প্লাস তাপ, 22.4 কিলো ক্যালোরি আই গেস। এটা তুই পুরোটা যদি ব্যালেন্স করিস তাহলে 3 2 6 3 হয়ে গেল, গল্প শেষ। এই হয়ে গেল অ্যামোনিয়ার উৎপাদন পুরোপুরি ভাবে। এই বিক্রিয়াটা একটা উভমুখী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া হয়। ঠিক আছে, চলো, এই তো হচ্ছে হেবার পদ্ধতি। নেক্সট আর কি দিয়ে দিয়েছে, বলেছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। ভাই জুলের সূত্রটা কি, এই তো H = I² RT / J। এই তো এটাকে লিখবো কি করে, না আমার তো 3টে পয়েন্ট লিখতে হবে, আমি জাস্ট বলে বলে দিচ্ছি তোদেরকে কি কি লিখতে হবে।
প্রথম পয়েন্টটা হচ্ছে, যদি পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সময় মানে টি এবং পরিবাহীর রোধ ধ্রুবক থাকে বা অপরিবর্তিত থাকে, তখন পরিবাহীতে উৎপন্ন তাপ তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের বর্গের সাথে সমানুপাতিক হবে। দ্বিতীয়, যদি তড়িৎ প্রবাহ মাত্রা এবং পরিবাহীর রোধ ধ্রুবক থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ের সাথে সমানুপাতিক হবে। আবার যদি 3 নম্বর পয়েন্ট, যদি তড়িৎ প্রবাহের সময় এবং প্রবাহ মাত্রাটা ধ্রুবক থাকে, তখন উৎপন্ন তাপ রোধের সাথে সমানুপাতিক হবে। এই তো 3টে কন্ডিশন যেগুলো তোরা পড়েছিস অলরেডি। এই 3টেকে তাহলে H প্রপোর্শনাল টু এই 3টেকে গুণ করে দে, গুণ করলে হয়ে গেল I স্কোয়ার RT। এবার প্রপোর্শনাল সাইন তুললে কি হবে বল, না H ইকুয়াল টু I স্কোয়ার RT ডিভাইডেড বাই J চলে আসবে। এইটা এমন একটা ধ্রুবক, এই জুল তুল্যাঙ্কটা যেটা তলায় ভাগ হচ্ছে, গুণ হচ্ছে না কিন্তু। এবার খেয়াল করে দেখ, এই যে জুল তুল্যাঙ্কটা যেটা তুই পেলি যেটা, এর কিন্তু দুরকম ভ্যালু আছে। এই যে সিজিএস পদ্ধতির ভ্যালুটা সেটা হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি, আর এর যে এসআই পদ্ধতির ভ্যালুটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে 1। অনেকে বোঝেই না দাদা 1 কেন হচ্ছে। ভাই 4.2 জুল পার ক্যালোরি আছে না, তার মানে 4.2 জুল ডিভাইডেড বাই 1 ক্যালোরি। তো সিজিএস পদ্ধতিটার কথা বলছি, যখন সিজিএস থেকে এসআই তে যায় তার মানে ক্যালোরিটাকে জুলে কনভার্ট করতে হয়। জানিস তো 1 ক্যালোরি মানে কত জুল, 4.2 জুল। তাহলে হয়ে গেল কত, 4.2 জুল ওপরে 4.2 জুল নিচে, তাহলে কেটে কুটে কত হয়ে গেল 1। এই জন্য এসআই পদ্ধতিতে 1 হয়। সিজিএস এর এককটা কিন্তু একটু বিচিত্র, এখানে জুল ওপরে ক্যালোরি নিচে, খুব সাবধান। নেক্সট বলেছে 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড তৈরি হয় তা উৎপন্ন করতে কত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োজন পড়বে। মারাত্মক প্রশ্ন। দেখা যাক, প্রথমে একটুখানি দেখবো কার্বনকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালে কি তৈরি হয়। না কার্বন প্লাস অক্সিজেন উৎপন্ন হয়ে গেল কার্বন ডাই অক্সাইড গ্যাস। আমি দেখতে পাচ্ছি ব্যালেন্সের কোনো প্রয়োজন পড়ছে না, তার মানে আমাকে সবার প্রথমে পারমাণবিক আর আণবিক ভরটা বসাতে হবে। কার কার মধ্যে সম্পর্ক দিয়ে দিয়েছে, কার্বনের সাথে কার্বন ডাই অক্সাইড। আমাকে অক্সিজেনের কিন্তু কোনো প্রসঙ্গ এখানে তোলেনি, শুধু বলে দিয়েছে অক্সিজেনে পোড়াতে হবে। অক্সিজেনের কোনো পরিমাণ জানতে চাইনি। যারা যারা ধামাকা ব্যাচের মধ্যে রয়েছে তাদেরকে পুরো প্রসেস শিখিয়ে দেওয়া হয়েছে, প্রচুর অঙ্ক করানো হয়েছে। আমাকে প্রথমে এই সমীকরণ লিখে দেখতে হবে ব্যালেন্স হয় কিনা, যদি না হয় তো বসাও। এবার কার্বন যদি আমি 12 গ্রাম নিই, কারণ 12টাই ওর পারমাণবিক ভর, তাহলে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড 1 মোল তৈরি হচ্ছে। 1 মোল মানে 44 গ্রাম তৈরি হচ্ছে। এটাও 1 মোল, 1 মোল মানে 1 মোল কার্বন মানে 12 গ্রাম কার্বন। তাহলে কার্বন যদি 12 গ্রাম থাকে, সেইটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি করে। আমাকে বলে দিয়েছে 24 গ্রাম কার্বন, তাহলে 12 গ্রাম যদি 44 গ্রাম তৈরি করে, তাহলে 24 গ্রাম যদি আমি কার্বন নিয়ে ফেলি, সেটা কত গ্রাম তৈরি করবে। দেখ 12 দিয়ে যদি 44 হয়, তাহলে 12কে 2 দিয়ে গুণ করলে 24, তাহলে 44কে তুই 2 দিয়ে গুণ কর, 88 গ্রাম চলে আসবে। আমি কিন্তু পুরো ভাষা লিখছি না, আমি তোকে অঙ্কটা শিখিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে 24 গ্রাম যদি আমি কার্বন নিই, তাহলে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এইবার বলেছে এই এতটা পরিমাণ কার্বন ডাই অক্সাইড তৈরি করতে কত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন পড়বে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে বিক্রিয়াটা লিখে দেন, CaCO3। যখন এটাকে হিট করা হয়, এটা ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি করে। কোনো ব্যালেন্স হচ্ছে না। এবার তুই বসা নিচে পারমাণবিক আণবিক ভর, পুরোটার আণবিক ভর হয়ে গেল 40 12 3 16 48, 40 40 80 88 98 100 হয়ে গেল। তার মানে যদি আমি 100 গ্রাম, কারণ এটা 1 মোল রয়েছে, 100 গ্রাম যদি আমি ক্যালসিয়াম কার্বনেট নিই, তাহলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। কার্বন ডাই অক্সাইড 1 মোল, তার মানে 44 গ্রাম তৈরি হচ্ছে। আমাদের কত গ্রাম তৈরি করতে হবে, 88 গ্রাম তৈরি করতে হবে। তাহলে কতটা ক্যালসিয়াম কার্বনেট লাগবে সেটা আমার চাই। বল যদি আমি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি করতে চাই, তাহলে আমার প্রয়োজন পড়ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। আমাকে তৈরি করতে বলেছে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড, তাহলে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি করতে এইটাকে 2 দিয়ে গুণ করেছিস তো, এইটাকেও 2 দিয়ে গুণ কর না ভাই, তাহলে হয়ে গেল না 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে। শেষ তোরে, পারবি তোরে, ফ্যান্টাস্টিক তোরে। কেউ কিন্তু এক্সপেক্ট করবি না যে আমি তোকে অঙ্কটা শেখাচ্ছি, আমি তোর সাথে সলভ করছি ভাই। এটা সাজেশন সেট, এটা শেখানো সেট না।
এটা কুইক রিক্যাপ বা ওয়ান শট রিভিশন হচ্ছে না, এটা প্র্যাকটিস হচ্ছে। চল নেক্সট আরো একটা অঙ্ক। 27°C উষ্ণতায় 750 মিলিমিটার চাপে কোন গ্যাসের আয়তন 400 সেন্টিমিটার কিউব। পারফেক্ট। কত উষ্ণতায় 570 মিলিমিটার চাপে ওই গ্যাসের আয়তন 200 সেন্টিমিটার কিউব। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি ভাই, উষ্ণতা তোকে প্রথমে দিয়ে দিল একটা, তোকে বলেছে উষ্ণতাটা চেঞ্জ হবে, কত উষ্ণতায় জানতে চেয়েছে, মানে তোর একটা উষ্ণতাই অ্যান্সার বেরোবে। তার মানে উষ্ণতা চেঞ্জ হচ্ছে, কি কি চেঞ্জ হচ্ছে লেখ। উষ্ণতা চেঞ্জ হচ্ছে, তার মানে আমার T1 T2 লাগবে। 750 মিলিমিটার চাপে, আবার বলে দিয়েছে 570 মিলিমিটার চাপে, মানে P1 P2 রয়েছে। বলে দিয়েছে 400 সেন্টিমিটার কিউব, আবার বলে দিয়েছে 200 সেন্টিমিটার কিউব, তার মানে V1 V2 রয়েছে। তার মানে তিনটেই রাশি চেঞ্জ হচ্ছে। বল কোন ফর্মুলা, চোখ কান নাক বন্ধ করে। P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, চোখ কান নাক বন্ধ করে হয়েছে। চলো প্রসেস শেখো, প্রসেস। P1 কত, এবার একটু অঙ্ক করো। P1 দেখো, খেয়াল কর, এটা কিন্তু একটা জিনিস যেটা ধামাকা ব্যাচের মধ্যে শেখাবো কালকে বা আজকে। 750 মিলিমিটার চাপে, চাপের এককটা মিলিমিটার আছে, এখানেও চাপের এককটা মিলিমিটার আছে। তাহলে তোকে আর কিছু ভাবতে হবে না, তুই যেমন আসে অমনি বসা। তোর P1 P2 একক কেটে যাওয়া নিয়ে কথা, দুটো একককে তোকে সেম রাখতে হবে। তোকে দেখতে হবে না ভি এর একক কি আছে, সেই রেসপেক্টে তোকে পি করতে হবে না। তোকে শুধু দেখতে হবে দুটো পি এর একক সেম আছে কিনা, দুটো ভি এর একক সেম আছে কিনা, তাহলেই হবে। P1 কত, 760 মিলিমিটার এইচজি। P2 কত, 570 মিলিমিটার এইচজি। V1 কত, 400 সেন্টিমিটার কিউব। V2 কত, চেঞ্জ করতে হবে কিছু, 200 সেন্টিমিটার কিউব, কিচ্ছু করতে হবে না, একক সেম V1 V2, আর কোনো গল্প নেই। T1 কত, বুঝতে পারছিস, এসআই তে লিখতে হবে কেলভিনে। 27°C দিয়েছে, মানে 27 প্লাস 273 হয়ে গেল 300 কেলভিন। তোকে T2 বার করতে বলেছে ভাই, শেষ। এবার ভ্যালু গুলো বসা। P1 760, V1 400, T1 দিয়ে দিয়েছে 300, P2 দিয়ে দিয়েছে 570, V2 দিয়ে দিয়েছে 200, T2 বার করতে বলেছে। দেখতে পাচ্ছি কি, 200 দিয়ে 400 কেটে 2, 2 দিয়ে 300 কেটে 150, শূন্য শূন্য গেল, 3 19 57, 4 19 76। ওকে, 2 2 4 75, 2 150। ওকে, তার মানে T2 যে ভ্যালুটা বেরোচ্ছে 75 ইন্টু 3 ডিভাইডেড বাই 2, মানে 3 5 15, 5 হাতে 1, 3 4 21 আর 1 22, 225 ডিভাইডেড বাই 2 বেরোচ্ছে, মানে 112, 224 হয় 0.5, এত কেলভিন অ্যান্সার বেরোচ্ছে। চলো মিলিয়ে নাও। এরপর আর কিছু আছে নেই, এসে কেউ শুরু হচ্ছে। আমি একটু জল খেয়ে নিই, তোর একটু অ্যান্সারটা মেলা, ততক্ষণ রেকর্ড হচ্ছে দেখে নি একবার। একদম পারফেক্ট রেকর্ড হচ্ছে। চল, আমি আশা করব প্রশ্নগুলো সবার ভালো লাগছে। এটাই ম্যাটার, কেন অনেকক্ষণ 4টে বেজে গেছে। এটাই ম্যাটার, এই ধরনের অঙ্ক রেগুলারলি প্র্যাকটিস করতে হবে ভাই, তবেই দেখবি তুই সব পারবি। এবার এসে কিউতে কি রয়েছে দেখি। প্রথম প্রশ্ন, লাইকার অ্যামোনিয়ার বোতলের ছিপি খোলার সময় বোতলটিকে ঠান্ডা করে খুলতে হয় কেন? খুব পাতি কোশ্চেন ভাই, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মাথায় রাখ। যদি তুই লাইকার অ্যামোনিয়ার বোতলটাকে নর্মাল টেম্পারেচারে খুলিস, তাহলে কি হবে জানিস? এই যে বোতলটা রয়েছে, আর এই যে লাইকার অ্যামোনিয়ার যে বোতলটা রয়েছে, এটা চোখের সামনে দেখা আমার। লাইকার অ্যামোনিয়ার বোতলের মধ্যে তো লাইকার অ্যামোনিয়া রয়েছে। যখন তুই এটাকে নর্মাল টেম্পারেচারে খুলিস, নর্মাল টেম্পারেচারে কি হবে জানিস? কিছুটা লাইকার অ্যামোনিয়া, কিছু পরিমাণ লাইকার অ্যামোনিয়া এই দ্রবণ থেকে বাষ্পে রূপান্তরিত হয়ে যায় বা গ্যাসে রূপান্তরিত হয়ে যায়, এবং এই গ্যাসটা বোতলের মধ্যে একটা চাপ তৈরি করে রাখে, একটা প্রেসার তৈরি করে রাখে। কখন? যখন টেম্পারেচারটা একটু বেশি হয় বা নর্মাল টেম্পারেচার থাকে। তোর ঘরের টেম্পারেচারও এটা হবে, অ্যামোনিয়া লিকুইড থেকে কিছুটা গ্যাসে কনভার্ট হয়ে যাবে।
যখনই গ্যাস হয়ে গেল, প্রচুর প্রেসার ভেতরে থাকছে, যখনই তুই ছিপিটা খুলবি ওই গ্যাসটা প্রচন্ড প্রেসারে লিকুইড সমেত তো চোখের মধ্যে এসে লাগবে এবং চোখ নষ্ট হয়ে যাবে। সেই কারণে যখনই এর বোতলে ছিপি খোলা হয় তখন টেম্পারেচারটাকে একদম কম, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখা হয় ভাই পুরো বোতলটাকে। কম টেম্পারেচারে কি হয়, এই গ্যাসটা আর থাকে না, পুরোটাই লিকুইড রূপে থাকে, ওই জন্য ছিপি খুললে কোনো সমস্যা থাকে না আর। ঠিক আছে, নেক্সট বলেছে চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে। খুব সোজা প্রশ্ন। চিনিটা একটা সমযোজী পদার্থ, আর সমযোজী পদার্থ আয়ন উৎপন্ন করে না, আর আয়নের অনুপস্থিতির জন্য সেটা স্বাভাবিকভাবে কোনো রকম ভাবেই তড়িৎ পরিবহন করতে পারবে না। কিন্তু NaCl এর যে জলীয় দ্রবণ আছে সেটার মধ্যে কিন্তু NaCl টা Na+ এবং Cl- আয়ন রূপে থাকে, তার ফলে আয়ন থাকে বলে এখানে তড়িৎ পরিবহন সম্ভব হয়। নেক্সট, এটা একটা অঙ্ক আছে, খুব সহজ অঙ্ক আমি দেখতে পাচ্ছি। এই অঙ্কটা তোরা করবি নাকি? আরে ছাড়, আমি করে দিচ্ছি, চল। দেখ, প্রথমেই একটা কথা বলবো, অঙ্ক চিনতে হবে। স্থির চাপে বলে দিয়েছে, চোখ কান নাক বন্ধ করো, চার্লসের সূত্রের অঙ্ক এটা। এইভাবে বুঝতে হবে তোকে। স্থির চাপে কোনো একটি নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি থেকে 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো, বলেই দিয়েছে আমাকে। টেম্পারেচার 1, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। আমি তোকে কথা দিচ্ছি, তুই যদি আমার ক্লাস রেগুলারলি করিস, ফিজিক্যাল সায়েন্স তোকে দেখে পালিয়ে যাবে ভাই। কারণ তোকে এত টেকনিক শিখিয়ে দিচ্ছি আমি, পরীক্ষায় এমনি ক্র্যাক হয়ে যাবে। পরীক্ষায় এর বাইরে প্রশ্ন দেওয়ার এক্সামিনার সুযোগই পাবে না, কারণ তুই সব জানিস। এক্সামিনারকে ভাবতে হবে তোকে কি বাইরে থেকে দেবে, তুই সব জানিস। তুই যদি আমার চ্যানেল মাধ্যমিক অব্দি ফলো করিস, তুই মাধ্যমিক জাস্ট ক্র্যাক করবি না, তুই মাধ্যমিকের চ্যাম্পিয়ন হয়ে যাবি। তারপরে তুই 11-12 কেমিস্ট্রি দেখিয়ে দেবো কি জিনিস। চল, T2 কত? 546 ডিগ্রি সেলসিয়াস প্লাস কর 273, কত হয়ে যায়? 6 আর 3 9, 819 হয়ে যাবে। দেখ, 7 আর 4 11, রেখাতে 1, 5 2 7 8, 819 কেলভিন হয়েছে। তাহলে অন্তিম আয়তন আর প্রাথমিক আয়তন V1 V2 আমরা জানি, V1/T1 ইকুয়াল টু V2/T2, এটাই ফর্মুলা। বল V1 T1 কত? 273, V2 T2 কত? 819। খেয়াল করে দেখো প্রত্যেকে, 273 দিয়ে 819 কাটলো, 3 হয়ে গেল। তার মানে আমাকে বলে দিয়েছে অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত। তার মানে V2 ডিভাইডেড বাই V1 আমাকে বার করতে বলেছে। V2 তলায় V1 আনলো, 3 ওপরে চলে গেল, 3/1, তার মানে অনুপাত হয়ে যাচ্ছে 3:1। গল্প শেষ, খতম। নেক্সট প্রশ্ন বলেছে একটি বৈদ্যুতিক বাতির গায়ে লেখা রয়েছে 220 ভোল্ট 100 ওয়াট, এর অর্থ কি? তোকে প্রথমেই না 100 ওয়াটটাকে একটুখানি ভেঙে লিখতে হবে। 100 ওয়াট মানে কি? মানে হচ্ছে, দেখ, ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড, মানে 100 জুল ডিভাইডেড বাই 1 সেকেন্ড। জুল কিসের একক ভাই? কার্য আর শক্তির একক। তার মানে আমরা তো বলতে পারি যে এই বাতিটা প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি অপচয় করছে। কখন? লিখবো এইভাবে, যে বাতিটিকে যদি 220 ভোল্ট বিভব প্রভেদ যুক্ত বৈদ্যুতিক লাইনে কানেক্ট করা হয়, তখন সেই বাতিটা প্রতি সেকেন্ডে 100 জুল হারে তড়িৎ শক্তি অপচয় করবে, এবং সেই মুহূর্তেই বাতিটা সব থেকে উজ্জ্বল ভাবে জ্বলবে, কারণ ওর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি তো এইটা। যখনই তাকে 220 ভোল্টে কানেক্ট করব, ও তখনই প্রতি সেকেন্ডে 100 জুল হারে তড়িৎ শক্তি অপচয় করবে, এবং সেই মুহূর্তে এটা সব থেকে উজ্জ্বল ভাবে আলো দেবে। শেষ। লাস্ট প্রশ্ন মনে হয় তোদের জন্য প্রশ্নটা রয়েছে, উত্তর লেন্সকে অভিসারী লেন্স কেন বলা হয়? প্রত্যেকে এর অ্যান্সারটা কমেন্ট সেকশনের মধ্যে হালকা করে লিখে দেবে। প্লাস আজকের মতো এখানেই ভাই, খুব চাপের মধ্যে আছি, তাও ভিডিও কিন্তু থামবে না। ঠিক আছে, যারা যারা ধামাকা ব্যাচে ভর্তি হোসনি, চাইলে ভর্তি হয়ে যেতে পারিস, 15ই অক্টোবর পর্যন্ত কিন্তু অফারটা দেওয়া রয়েছে। আর এই ভিডিওটা চলে আসবে আজকেই 12টার সময় দিয়ে দিচ্ছি ভিডিওটা। তোরা যখন দেখছিস, তোরা ভিডিওর অনেকক্ষণ দেখেই ফেলেছিস। ব্যাস, আজকে আর কিছু বলবো না, আমার বলার মতো অবস্থাতে নেই। ভিডিওটাকে লাইক করিস, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করিস, বন্ধুদের মধ্যে একটু শেয়ার ফেয়ার করে দে ভাই। আর অবশ্যই জয় ধামাকা, জয় ধামাকা, জয় ধামাকা বলতে থাক। মাধ্যমিক কাঁপবে কাঁপবে।